আমরা ফিরে এসেছি রহস্যময়ী কবচের সেই কাহিনীর শেষ অংশ নিয়ে। মনে আছে নিশ্চয়ই, আগের পর্বে আমরা ছেড়েছিলাম এক অদ্ভুত চিঠির সামনে দাঁড়িয়ে। মানে সর্বজয়া দেবীর দাদু সেই পরিত্যক্ত বাংলোয় খুঁজে পেয়েছিলেন চিঠিটা। হ্যাঁ, যে চিঠিটা আগুনেও পড়ে না। আর সেই চিঠি থেকেই তো আসল রহস্যের জট খুলতে শুরু করে, মানে বাংলো আর ওই ভয়ানক কবচের পেছনের কাহিনী। ঠিক, তো সেই চিঠিতে কিসের কথা ছিল, মানে কে লিখেছিল ওটা? চিঠিতে লেখা ছিল বাংলোর এক ধনী মালিকের কথা আর তার দুই ছেলের গল্প। বড় ছেলে মানে প্রথম পক্ষের, তার নাম ছিল বিমল, আর দ্বিতীয় পক্ষের ছেলের নাম অজয়। অজয়, এই নামটা মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অজয়ের মনেই ছিল যত ঈর্ষা। মানে বাবা সবসময় বিমলের খুব প্রশংসা করতেন, তো সেটা অজয় একদমই সহ্য করতে পারত না। শুধু প্রশংসা নাকি অন্য কারণও ছিল? আগের পর্বে আমরা শুনেছিলাম নয়নতারার কথাও। হ্যাঁ, অজয় চেয়েছিল বিমলের প্রেমিকা নয়নতারার সঙ্গে তার সম্পর্কটা বাবা মেনে নিক, কিন্তু বাবা রাজি হননি। এতে অজয়ের রাগ আর প্রতিহিংসা দুটোই বেড়ে যায়। সে ঠিক করে বিমলকে একটা সাংঘাতিক মানে যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে। এই ভেবেই কি সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? একদম। তবে শুধু রাগ করে নয়, এর পেছনে একটা বড় পরিকল্পনাও ছিল, শক্তি অর্জনের পরিকল্পনা। সে বাড়ি ছেড়ে সোজা জাহাজে চেপে বসে। তারপর সেই জাহাজডুবির ঘটনাটা ঘটে। ঠিক তাই, মাঝ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড়ে জাহাজটা ডুবে যায়। অজয় কোনো ক্রমে বেঁচে গিয়ে এক অজানা দ্বীপে আশ্রয় নেয়। অজানা দ্বীপ, সেখানে কি হলো? সেখানেই গল্পের মোড় ঘুরে যায়। ওই দ্বীপে কিছু আদিবাসীর বাস ছিল যারা ভয়ঙ্কর তন্ত্র সাধনা করত। অজয় তাদের থেকে সেই তন্ত্রবিদ্যা শেখে আর আর লাভ করে সেই অভিশপ্ত কবচটা। এই সেই কবচ যার কথা আমরা শুনছি। এর ক্ষমতাটা ঠিক কিরকম ছিল? শুনতে তো সাধারণ লাগছে না। সাধারণ একেবারেই না। এই কবচ মানে এর ক্ষমতা ছিল সাক্ষাৎ নরকের দরজা খুলে দেওয়ার। নরকের দরজা মানে? মানে এর সাহায্যে এক বিশেষ পৈশাচিক প্রেতাত্মাকে আহ্বান করা যেত। সেই আত্মা তখন জীবিত মানুষ বা ধরুন কোনো পশুর শরীরে প্রবেশ করত। তারপর তাকে জীবন্ত ছিঁড়ে খুঁড়ে খেত। আর এখানেই শেষ নয়, খাওয়ার পর সেই আত্মা ওই মৃত শরীরে রূপ ধারণ করত। কেন? নতুন শিকার ধরার জন্য। মানে ধরুন একটা কুকুরকে মারল, তারপর কুকুরের রূপ ধরে অন্য শিকার খুঁজবে। কি ভয়ানক ভাবুন! সাংঘাতিক। আর এই ধ্বংসলীলা চলতেই থাকতো, থামানোর উপায় ছিল না? উপায় একটাই ছিল, ওই আত্মাকে আবার কবচের মধ্যে বন্দি করা। তা না করা পর্যন্ত সে থামত না, একের পর এক শিকার করে যেত। মাথা খারাপ করা ব্যাপার। এই ক্ষমতা নিয়েই অজয় ফিরে এলো কত বছর পর? প্রায় 5 বছর পর। ততদিনে তার বাবা মারা গিয়েছেন আর অজয় এই সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। এবার তার লক্ষ্য ছিল একটাই, বিমলকে শেষ করা। তার মানে সেই পুরনো প্রতিহিংসা তখনও জ্বলছে? দাউ দাউ করে জ্বলছে। সে এবার পরিকল্পনা করল বিমল আর নয়নতারাকে ওই অভিশপ্ত বাংলোতেই ডাকল। একটা গোপন সাক্ষাতের ব্যবস্থা করল আর কি। ওই বাংলোতেই যেখানে সব শুরু হয়েছিল? হ্যাঁ, আর সেখানেই সে জাগিয়ে তুলল কবচের সেই নারকীয় শক্তিকে। ফলাফল, বিমলের এক নৃশংস ভয়ঙ্কর মৃত্যু হলো। ইস, ভাবা যায় না। কিন্তু নয়নতারা, তার কি হলো? অজয়ের পরিকল্পনা কি সফল হয়েছিল? এখানেই গল্পে একটা বিরাট মোচড় আসে। অজয় ভেবেছিল নয়নতারাও বুঝি মারা গেছে, তাই সে একটু তাড়াহুড়ো করে কবচটাকে নিষ্ক্রিয় করে ফেলে। কিন্তু নয়নতারা বেঁচে ছিল? হ্যাঁ, সে শুধু বেঁচেই ছিল না, আড়াল থেকে পুরো ঘটনাটা দেখেছিল। অজয়ের ওই পৈশাচিক কাজ, বিমলের ওই পরিণতি, সব। সর্বনাশ! তাহলে আর কি? নয়নতারার মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে কোনোভাবে আহত অজয়ের কাছ থেকে কবচটা কেড়ে নেয়। কবচটা কেড়ে নেয়? তারপর সে কি? হ্যাঁ, সে অজয়ের বিরুদ্ধেই কবচের শক্তি ব্যবহার করে। যে পৈশাচিক শক্তি দিয়ে অজয় বিমলকে মেরেছিল, সেই একই শক্তি দিয়ে নয়নতারা অজয়কে ওই বাংলোতেই হত্যা করে। তার মানে যেমন কর্ম তেমন ফল। অজয় শেষ হলো তারই তৈরি করা ফাঁদে। ঠিক তাই। প্রতিশোধ নেওয়ার পর নয়নতারা কবচটাকে আবার নিষ্ক্রিয় করে বাংলোতেই ফেলে রেখে যায়। ধ্বংস করল না? না, তবে সে একটা চিঠি লিখে যায়। ওই চিঠিটাই যেটা সর্বজয়া দেবীর দাদু পেয়েছিলেন। চিঠিতে সে কবচের পুরো ইতিহাস, এর ক্ষমতা আর নিষ্ক্রিয় করার পদ্ধতি সব লিখে দিয়েছিল, ভবিষ্যতের মানুষকে সাবধান করার জন্য। আচ্ছা, তারপর নয়নতারা?
চিঠিটা লেখার পর সে আত্মহত্যা করে। ওখানেই তার জীবনের এতি। কি মর্মান্তিক। এই চিঠিটায় তাহলে দাদু আর তার বন্ধু রমাকান্ত খুঁজে পান। হ্যাঁ, আর তারা সেই চিঠি নির্দেশ মেনেই কবচের ভেতরের অশুভ শক্তিকে আবার বন্দী করতে সক্ষম হন। বন্দি তো করলেন, কিন্তু দাদু তো চেয়েছিলেন তার মৃত্যুর পর কবচটা চিতার আগুনেই ধ্বংস করে দিতে, তাই না? যাতে এই অভিশাপ চিরতরে শেষ হয়ে যায়। হ্যাঁ, চেয়েছিলেন, কিন্তু এখানেই আসল সমস্যাটা শুরু হয়। সর্বজয়া দেবী মানে কথক, তিনি দাদুর মৃত্যুর পর সেই কবচটার খুঁজে পাননি। খুঁজে পাননি? কোথায় গেল সেটা? সেটাই তো রহস্য। বহু বছর আর সেটার কোনো খোঁজ ছিল না। কিন্তু বহু বছর পর যখন সর্বজয়া দেবী বৃদ্ধা, তখন কবচটা আবার পাওয়া গেল। পাওয়া গেল? কোথায়, কেমন অবস্থায়? পাওয়া গেল, কিন্তু পাওয়া গেল ভাঙা অবস্থায়। মানে কবচটার উপরের কাচের আবরণটা ভাঙা ছিল আর সেটা খোলা পড়েছিল। খোলা, তার মানে শক্তিটা মুক্ত হয়ে গেছে। সেই আশঙ্কাটাই সত্যি হলো। আর এই ভয়ঙ্কর কাহিনীটাই সর্বজয়া দেবী তার নাতনি তাথইকে শোনাচ্ছিলেন সেই রাতে। হ্যাঁ, আর তখনই তো সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, মানে যেটা শুনলে গায়ে কাঁটা দেয়। ঠিক যখন গল্পটা একেবারে শেষ পর্যায়ে, চরম মুহূর্তে, তখনই বাইরে থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। বাড়ির চাকররা ছুটে এসে খবর দিল। কি খবর? খবর দিল কুয়োর পাড়ে সর্বনাশ হয়ে গেছে। সবাই ছুটে গেল সেখানে। গিয়ে যা দেখল তা অভাবনীয়, মানে বিশ্বাস করার মতো নয়। কি দেখল? কুয়োর ভেতর থেকে উদ্ধার করা হলো তাথইয়ের মৃতদেহ, কিন্তু সেটা তাজা নয়, দুদিন আগের পচা, প্রায় আধ খাওয়া একটা দেহ। কি বলছেন? দুদিন আগের? তার মানে সর্বজয়া দেবী এতক্ষণ যাকে গল্প শোনাচ্ছিলেন সে আসল তাথই ছিল না। সর্বজয়া দেবী আতঙ্কে জমে গেলেন। তিনি যখন প্রায় ছুটে ঘরে ফিরে এলেন, তখন ঘরে কে ছিল? কেউ না। ঘরটা একদম ফাঁকা। শুধু বিছানার উপর তাথইয়ের বসার ভাঁজটা তখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। আর বাইরে তখন ঝড় বইছে, হু হু করে। ওহ, কি ভয়ঙ্কর! সেই মুহূর্তে সর্বজয়া দেবী বুঝলেন তার দাদুর সেই শেষ ভয়টাই সত্যি হয়েছে। কবচের বন্দি শক্তিটা মুক্ত হয়ে গেছে, আর সে এতদিন তাথইয়ের রূপ ধরে তার সাথেই ছিল। আর নিষ্ক্রিয় করার উপায় লেখা চিঠিটাও তো নেই, দাদুও নেই। কিচ্ছু নেই, কোনো উপায় জানা নেই। আর পৃথিবীটা যেন এক ভয়ানক প্রলয়ের সামনে দাঁড়িয়ে। দাদুর সাবধান বাণী তাহলে অক্ষরে অক্ষরে ফলে গেল। কিন্তু সেই মুক্ত অশুভ শক্তিটা, সেটা এখন কোথায়, কার রূপ ধরে আছে, কি করতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তরটা শায়লার কারোরই জানা নেই। এক অজানা আতঙ্ক যেন চারিদিকে অপেক্ষা করে আছে।